একজন খুনি, যিনি সে দাবি করেন তিনি খুনি নন, কিন্তু মার্ডার ওয়েপনে তার হাতের ছাপ কিন্তু স্পষ্ট। তাহলে খুনিকে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের নিবেদন। নমস্কার, আমি এবং গপ্প চ্যানেল থেকে সৌভিক। আজ আপনাদের শোনাব লেখক সুকান্ত দাসের কলমে নির্দোষ খুনি রহস্য। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে ইভান এবং অনুষ্কা। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে নির্দোষ খুনি রহস্য। পুজো শেষ হয়েছে আজ সপ্তাহখানেক হলো। শহরের বুক থেকে আলোর রোশনাই হারিয়ে গিয়ে আবার সেই পুরনো খোলস বেরিয়ে এসেছে যেন। ব্যোমকেশ আবার সেই নিজের পাথরের মূর্তিগুলো নিয়ে নতুন করে উঠে পড়ে লেগেছে। আজ প্রায় বছরখানেক হয়ে গেল তাকে এই মূর্তিগুলো নিয়ে কাজ করতে দেখেই যাচ্ছি। প্রথমে ছিল 24, তারপর 30, আর এখন প্রায় 44টা মূর্তি শোভা পাচ্ছে ব্যোমকেশের টেবিলে আর দেওয়ালের তাকে। আমারও অবসর কাটছে সকাল বিকেল ব্যোমকেশের সাথে খুচরো কথার আদান প্রদান করে, আর বাকিটা কাটছে কিছুদিন আগেই ব্যোমকেশের সমাধান করা মাস্টার মশাইয়ের বাড়ির কেসটার বিবরণ লিখে রাখতে রাখতে। সকালে খবরের কাগজ নিয়ে বসে তা থেকে চুনি পান্নার মতো অতি গুরুত্বপূর্ণ খবর আহরণ করে তা ব্যোমকেশের কানে তোলাও একটা কাজ। এই সমস্ত কাজ কিংবা অকাজের ফাঁকেই একদিন আমাদের বাড়িতে এলেন এক ভদ্রলোক। আমি আর ব্যোমকেশ বৈঠকখানায় বসে আছি। ব্যোমকেশ একটা ছোট্ট তুলির মতো ব্রাশ দিয়ে একটা পাথরের মূর্তির গা থেকে ধুলো ঝাড়ছে। এমন সময় সত্যবতী এসে ঢুকল, বলল, গোটা একটা বছর ধরে দেখছি এই পাথরের মূর্তিগুলো নিয়ে নাড়াচাড়া করছো, কি কাজে লাগবে এগুলো শুনি। ব্যোমকেশ সেই পাথরের মূর্তি ঝাড়ার সাথে সাথে পাশে রাখা একটা খাতায় কি যেন লিখে রাখছিল। খাতাটায় কি লেখা আছে তা আমি জানি। মূর্তিগুলো নিচের দিকে একটা করে নাম্বার লেখা কাগজ রয়েছে, যা আঠা দিয়ে সেই মূর্তির সাথে লাগানো। সেই নাম্বার হিসেবে খাতায় সব বিবরণ লেখা আছে। মূর্তিগুলো কোথা থেকে এসেছে, কি বৃত্তান্ত, সবই। ব্যোমকেশ এবার উত্তর করল, লাগবে লাগবে সত্য, তবে এখনো তার সময় হয়নি যে। এবার আমি সুযোগ পেয়ে বললাম, সে কথা তো শুনেই যাচ্ছি, কিন্তু ঠিক কি কাজে যে লাগবে তাই তো মাথায় ঢুকছে না। ব্যোমকেশ হাতের মূর্তিটা তুলে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ঘরের মধ্যে এসে ঢুকলেন একজন। চুলগুলো উস্কো খুস্কো, মুখে দাড়ির জঙ্গল, দুই চোখ উদ্বিগ্ন। দেখেই বোঝা যাচ্ছে রীতিমতো সমস্যায় আছেন। ভদ্রলোকের পরনে একটা কাপড়ের সাদা রঙের প্যান্ট আর নীল রঙের পাঞ্জাবি। ঘরে ঢুকেই ভদ্রলোক বললেন, ব্যোমকেশ বাবু, হ্যাঁ, একবার আপনি আমার সাথে চলুন। আপনাকে আমার খুব প্রয়োজন। আপনি ছাড়া। তার বাকি কথা শেষ হলো না। তার ঠোঁট কাঁপতে লাগলো। তিনি আমাদের কথার অপেক্ষা না করেই একটা চেয়ারের উপর ধপ করে বসে পড়লেন। সামান্য মুহূর্ত পরেই আমরা বুঝতে পারলাম যে কেন তিনি ওভাবে বসে পড়লেন। আরেকটু হলেই তিনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন। আমি আচমকা এই অবস্থায় হতভম্ব হয়ে গিয়েছিলাম। তাই ব্যোমকেশের কথা শোনার আগে অবধি যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ উদ্বিগ্ন গলায় বলে উঠল, অজিত, ওনাকে ধরো, মনে হচ্ছে উনি রীতিমতো অসুস্থ। পুটিরাম কি যেন বলতে ঘরে এসে ঢুকেছিল, কিন্তু ঘরে ঢুকেই শুধু বলতে পারল, দাদাবাবু, একটু জল নিয়ে এসো পুটিরাম, তাড়াতাড়ি। পুটিরাম জল আনতে যেতেই আমি আর ব্যোমকেশ মিলে ভদ্রলোকের চেয়ারে ভালোভাবে বসালাম। পুটিরাম জল নিয়ে আসতেই ব্যোমকেশ জলের ছিটে দিল ভদ্রলোকের মুখে। 2-3 বার দিতেই ভদ্রলোক চোখ খুলে তাকালেন। সামান্য কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকেই
আবার তার চোখে মুখে আগের মতো ভাবটা ফিরে এলো। তিনি বললেন, ব্যোমকেশবাবু আমায় একবার সাহায্য করুন। ব্যোমকেশ তার কাঁধে একটা হাত রেখে বলল, কিছু চিন্তা করবেন না, আমি আছি। আগে আপনি একটু জল খান, শান্ত হয়ে বসুন। আপনাকে আপনাকে অসুস্থ মনে হচ্ছে। আমি ঠিক আছি ব্যোমকেশবাবু। না, আপনি ঠিক নেই। আগে আপনি একটু বসুন, তারপর আপনার সব কথা আমি শুনছি। না ব্যোমকেশবাবু, আমার হাতে একদমই সময় নেই। পুলিশ আমার পেছনে তাড়া করে আসছে। এই কথায় আমি আর সত্যবতী দুজনেই চমকে উঠলেও ব্যোমকেশকে কিন্তু আগের মতোই শান্ত দেখালো। সে বলল, পুলিশ আসলে ব্যাপারটা আমি দেখব। আপনার যদি কোনো দোষ না থাকে তাহলে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না, চিন্তা করবেন না। এই কথায় বোধহয় কাজ হলো। ভদ্রলোক একটু নড়ে চড়ে চেয়ারে বসলেন। তারপর সামনের গেলাসের জলটা এক হাতে তুলে নিয়ে ঢকঢক করে জলটা খেয়ে নিলেন। তার গাল বেয়ে একটা জলের রেখা নেমে এলো নিচের দিকে। সেটা হাত দিয়ে মুছে নিয়ে তিনি বললেন, পুলিশ আমায় খুনি ভাবছে ব্যোমকেশবাবু, কিন্তু আপনি বিশ্বাস করুন, খুনটা আমি করিনি। ব্যোমকেশ এবার উল্টো দিকের চেয়ারে এসে বসল। তারপর দৃঢ় গলায় বলল, বেশ, আমি বিশ্বাস করলাম, কিন্তু তার জন্য তো আমার সবটা জানতে হবে। না জানলে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। বাইরের দরজা দিয়ে ভেতরে এসে ঢুকলেন একজন পুলিশ অফিসার। তিনি ঢুকেই বললেন, আপনাকে আর কোনো সাহায্য করতে হবে না ব্যোমকেশবাবু। খুনি আমার হাত থেকে পালাতে পারবে না, আমি তাকে ধরে নিয়ে যাবই। ক্ষমা করবেন, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি ওর বিরুদ্ধে ঠিক কি প্রমাণ পেয়েছেন যে খুনি বলছেন? পুলিশ অফিসার প্রথমে একটু হাসলেন, তারপর বললেন, মার্ডার ওয়েপেনে ওনার হাতের ছাপ পাওয়া গেছে। এর থেকে বড় প্রমাণ আর কি পাওয়া যেতে পারে? তাছাড়া যে বাড়িতে খুনটা হয়েছে তার দারোয়ান ওনাকে ঢুকতে ও বেরোতে দেখেছে ওই ঘরে। একটা চিৎকারও শুনেছে পাশের ঘরের বাসিন্দা। এরপরেও আর কি জানতে চান আপনি? ব্যোমকেশ হাত দুটো জড়ো করে মুখের কাছে ধরল, তারপর বলল, আপনি কয়েক মিনিট একটু অপেক্ষা করুন, তারপর ওকে নিয়ে যেতে পারেন। ভদ্রলোক আবার ভয়ার্ত চোখে আগের মতোই বলে উঠল, ব্যোমকেশবাবু, আপনি আমায় অন্তত বিশ্বাস করুন, খুনটা আমি সত্যি করিনি। আমায় প্লিজ বাঁচান ব্যোমকেশবাবু। সবটা না জানার আগে আমি কিছু করতে পারবো না। ও হ্যাঁ, আপনার নামটা তো জানাই হয়নি। ওনার নাম সমরেশ রায়, পেশা একজন আর্টিস্ট। আচ্ছা, তা সমরেশবাবু, এই মুহূর্তে তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না। পুলিশের কাজে বাধা দেওয়াটাও একটা অপরাধ। আমি পুলিশকে সাহায্য করি, তাদের কাজে বাধা দিই না। বলে উঠে টেলিফোনের কাছে গিয়ে কাকে যেন ফোন করে চাপা স্বরে কিছুক্ষণ কথা বলল ব্যোমকেশ। তারপর ফিরে এসে বলল, অফিসার, আপনি আপনার কাজ করুন। পুলিশ অফিসার হাত করা খুলে সমরেশবাবুর হাতে পড়ালেন। সমরেশবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে আর হতাশ লাগলো। ব্যাপারটা আমার খুব খারাপ লাগলেও আমার করার কিছুই নেই, যেখানে ব্যোমকেশ সম্মতি দিয়েছে। ভদ্রলোক যাওয়ার আগে ব্যর্থ এবং ঠান্ডা গলায় বলল, ব্যোমকেশবাবু, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আমি চাইলেই কিন্তু অন্য কোথাও পালিয়ে যেতে পারতাম, কিন্তু ভেবেছিলাম আপনি অন্তত আমায় বিশ্বাস করবেন। চলুন। শেষ কথাটা বলে কেমন একটা হেরে যাওয়ার মতো পুলিশের সাথে বেরিয়ে গেলেন সমরেশবাবু। আমি উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম পুলিশের গাড়িটা সমরেশবাবুকে নিয়ে সোজা বেরিয়ে গেল বড় রাস্তার দিকে। আমি ফিরে এসে দেখি ব্যোমকেশ তার চেয়ারে বসে হাতে মুখ গুজে কি যেন ভাবছে। আমি বললাম, ব্যোমকেশ, এই ভদ্রলোক মনে হয় সত্যি কথাই বলছিলেন। অনেক আশা করে তিনি তোমার কাছে এসেছিলেন। কিন্তু ব্যোমকেশ একইভাবে বসে রইল। তা দেখে আমি আবার বললাম, ব্যোমকেশ, কি বলছো? তুমি কি ভাবছো বলো তো? আর ফোনই বা করলে কাকে? পুলিশ কমিশনার সাহেবের সাথে কথা বললাম, যাতে এই ভদ্রলোককে যে থানাতেই নিয়ে যাক না কেন, আমি যাতে তার সাথে আবার কথা বলতে পারি। আর খুনটা ঠিক কোথায় হয়েছে তাও জানা দরকার। তোমার কি মনে হয় এই ভদ্রলোক কারোর খুন করতে পারেন? তিনি যে যথেষ্ট ভয় পেয়েছেন তা তো বোঝাই যাচ্ছে।
অজিত, কাউকে দেখে সে কি করতে পারে বা না পারে তা অনুমান করা ঠিক নয়। কারোর পেছনে পুলিশ তাড়া করলে যে কেউ ভয় পাবে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু সবটা জানা গেলে কি আদৌ ওনাকে কোনো সাহায্য করা যাবে? পুলিশ তো বলছে যে ওনার হাতের ছাপ নাকি মার্ডার ওয়েপনে পাওয়া গেছে, তারপর প্রত্যক্ষদর্শীও নাকি আছে। তাহলে? ব্যোমকেশ দুহাত উপরে তুলে আড়মোড়া ভেঙে বলল, অজিত, ভদ্রলোক যদি সত্যি নির্দোষ হয় তাহলে ওকে আমি বাঁচাবই, তবে তার জন্য একটু সময় লাগবে। আর সবার আগে আমাদের অপেক্ষা করতে হবে কমিশনার সাহেবের ফোনের জন্য। এমন কেস তোমার হাতে এর আগে আসেনি বোধহয়। কে খুন হয়েছে, কোথায় খুন হয়েছে তা জানার আগেই পুলিশ আর ধরে নেওয়া খুনি তোমার সামনে হাজির। আবার ধরে নেওয়া খুনি হলো তোমার মক্কেল। সত্যবতী সেই ভদ্রলোক উঠে বসতেই বেরিয়ে গিয়েছিল। এবার ফিরে এসে সে বলল, ব্যাপারটা কি হলো বলো তো? অসুস্থ ভদ্রলোককে ওভাবে পুলিশ ধরে নিয়ে গেল, আর তুমি আটকালে না? ব্যোমকেশ সত্যবতীর কথায় সামান্য হেসে নিয়ে বলল, সত্য, আমি সামান্য সত্যান্বেষী মাত্র, পুলিশ নই। আমার ক্ষমতা সীমিত। সে যাই হোক, ভদ্রলোককে দেখে কিন্তু খুনি মনে হলো না। দেখো অজিত, দেখো, তোমার দলেও একজন বাড়লো তাহলে। হ্যাঁ, সে তো বাড়বেই, একমাত্র তুমিই মানতে চাইছো না। ব্যোমকেশ এবার গম্ভীর মুখে বলল, আমার মানা না মানায় কিছু যায় আসে না অজিত। পুলিশ চায় প্রমাণ, তার জন্য সময় লাগবে। আমি ভাবছি এই ভদ্রলোক যেমন ভয় পেয়ে আছেন, তাতে কিছু করে না বসেন। বলেই তাকিয়ে রইল সামনের দিকে। আমাদের সময়টা হঠাৎ করেই কেমন যেন অন্যরকম হয়ে গেল। আমি উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরেটা দেখতে লাগলাম। সেদিন আর সারাদিন কোনো ফোন এলো না। আমার বারবার সমরেশবাবুর হতাশ মুখটা মনে পড়তে লাগলো। সন্ধ্যের সময় ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি যে সে আবার সেই মূর্তিগুলোকে নিয়ে পড়েছে। আমি তার পাশের চেয়ারে বসে বললাম, ওদিকের খবর আসলো কিছু? ব্যোমকেশ এমনভাবে উত্তরটা দিল যে যেন আজ সকালে কিছুই ঘটেনি। কোন দিকের কথা বলছো অজিত? আমার পরীক্ষা নিচ্ছ নাকি? সত্যি বুঝতে পারছো না? ব্যোমকেশ আমার দিকে না তাকিয়েই বলল, না হে অজিত, তোমার সাথে মজা করার দুঃসাহস এই অধমের আছে নাকি? সমরেশবাবুর কথা বলছি। কিছু কি জানা গেল? হ্যাঁ, এখনো না, তবে আশা করি ওর খুব বড় কোনো ক্ষতি এত শীঘ্র হবে না। ব্যোমকেশের কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম, কারণ এই ধরনের কথা ব্যোমকেশ অন্তত বলে না। আমি তবুও আরেকবার তাকে প্রশ্ন করলাম, তুমি কি সত্যি কিছু ভাবনি ব্যোমকেশ? শক্ত কোনো প্রমাণ কিংবা ভাবার মতো কারণ না থাকলে শুধু শুধু ভেবে সময় ব্যয় করাটা কি যথাযথ অজিত? তার চেয়ে বরং তুমি এই মূর্তিগুলো দেখো। ধুর, রাখো তো তোমার মূর্তি। এই, আমি চললাম। তা চললে কোথায়? আমি পেছনে না তাকিয়ে দরজা দিয়ে বাইরে যেতে যেতেই বললাম, জাহান্নামে যাচ্ছি। ও, সাবধানে যেও, আর পারলে একটা কাজ করো, গাড়ি করে নিও, কেমন? ভাড়াটা না হয় আমি দিয়ে দেব। এই কথার উত্তর দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, তাই আমি আর কথা বাড়ালাম না। ব্যোমকেশ যে ঠিক কী ধরনের মানুষ তার প্রমাণ কিন্তু পেলাম পরের দিন সকালে। ঘুম থেকে উঠে ব্রাশ করে বেশ চায়ের কাপটা নিয়ে এসে বসেছি। ঠিক সেই সময় ব্যোমকেশ এসে বলল, অজিত, তাড়াতাড়ি করো, আমাদের বেরোতে হবে। কেন, আবার কি হলো? সমরেশবাবু থানার সেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। সেলের দেওয়ালে মাথা ঠুকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেছে। একটু আগেই ফোন এসেছিল। তাড়াতাড়ি চলো অজিত, আমার আশঙ্কাটা সত্যি না হয়ে যায়। আমি আর দেরি করলাম না। হাসপাতালে পৌঁছে সোজা ব্যোমকেশ গিয়ে ঢুকলো জেনারেল ওয়ার্ডে। বাইরে দুজন পুলিশ কনস্টেবল পাহারায়। তাদের একপাশে দাঁড়িয়ে সেই দিনের সেই পুলিশ অফিসার হাত তুলে কি যেন নির্দেশ দিচ্ছেন। ব্যোমকেশ তাকে দেখে কিছুটা খুশি হয়েই যেন এগিয়ে গেল তার দিকে। তারপর বলল, নমস্কার মিস্টার দাস, সমরেশ রায় কি এই কেবিনেই আছেন? একবার ওর সাথে দেখা করা যাবে কি? পুলিশ অফিসার এবার ব্যোমকেশের দিকে তাকালো। তারপর কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে বললেন, আপনি ব্যোমকেশ বক্সী। কমিশনার সাহেব টেলিফোনে বলেছেন আমায়, গোয়েন্দা।
হুম? বলে একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। ব্যোমকেশ কিন্তু সেই তাচ্ছিল্যে কান না দিয়েই বলল, হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী, তবে আমি গোয়েন্দা নই, সত্যান্বেষী। সত্য অনুসন্ধান করি মাত্র। কয়েকটা সহজ কেস সলভ করেছেন বলে সবাই আপনাকে নিয়ে খুব মাতামাতি করে বটে, কিন্তু এই দাস কিন্তু অন্য জিনিস। এখানে আপনি নাক না গলালেই ভালো। বেটাখুনি যেই দেখেছে বাঁচার কোনো রাস্তা নেই, অমনি নাটক করে এখানে এসেছে পালাবে বলে। কিন্তু ওটা হচ্ছে না। এই দাসের ভয়ে কত দুধে আসামি ভয়ে কাঁপে, আরে তো সামান্য। আবার সেই তাচ্ছিল্যের স্বর। ব্যোমকেশকে আমি যতই দেখি ততই অবাক হই। কত সহজে পুলিশের এই তাচ্ছিল্য সহ্য করে সে আগের মতোই হেসে বলল, আপনার নাম আমি অনেক শুনেছি। কত দুধে আসামিকে আপনি ধরেছেন। শুধু ওই সিরাজের সাথে এনকাউন্টারের সময় একটু সমস্যায় পড়েছিলেন, তাই না? এই কথায় ম্যাজিকের মতো কাজ হলো যেন। মিস্টার দাস প্রথমে অবাক ও তারপর সন্দিগ্ধ চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, এই ব্যাপারটা একটু পার্সোনাল। যান, আপনারা দেখা করে তাড়াতাড়ি চলে আসুন। বেশি সময় দেওয়া যাবে না কিন্তু। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করতে যাবেন না কিন্তু। যান যান। যেন কিছুটা তাড়িয়ে দেওয়ার মতো ভঙ্গিতেই কথাটা বলে হাত নাড়ালেন। তারপর আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে দুই কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, এই, ভালো করে এখানে পাহারা দে, দেখবি ব্যাটা যেন পালাতে না পারে। বলেই অন্যদিকে চলে গেলেন। মিস্টার দাসের চেহারাটা ভারীর দিকে, একটু ভুঁড়িও আছে, গায়ের রং কালোর দিকে, মোটা পাকানো গোঁফ, গাল পরিষ্কার করে কামানো, মাথায় মিলিটারি কায়দায় ছাঁটা চুলের ওপরে পুলিশি টুপি। তিনি বেরিয়ে যেতে যেতেই আমি আর ব্যোমকেশ কেবিনের ভেতরে ঢুকলাম। ঢুকতেই দেখলাম সমরেশবাবু বেডের ওপরে শুয়ে, মাথায় ব্যান্ডেজ। তিনি ঘুমোচ্ছিলেন বোধহয়। ব্যোমকেশ ঢুকে একবার ভালো করে সমরেশ রায়ের দিকে তাকিয়ে আমায় বলল, লোকটা কি ভেবে আত্মহত্যা করতে গেছিল বলে তোমার মনে হয় অজিত? ওর কথাটা কেউ বিশ্বাস করছে না, তাই রাগে বা হতাশায় তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। আমাদের কথা শুনে সমরেশ রায় জেগে গিয়েছিলেন। ব্যোমকেশকে দেখেই তিনি উঠে বসার চেষ্টা করছিলেন। ব্যোমকেশ বলে উঠল, একদম না, উঠবেন না। তা এরকম পাগলামি করতে গেলেন কেন? বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি আমি কিচ্ছু করিনি। আমায় বিনা দোষে ফাঁসানো হচ্ছে ব্যোমকেশবাবু, আপনি বিশ্বাস করুন দয়া করে। ব্যোমকেশ সমরেশবাবুর বেডের পাশের চেয়ারটায় বসে বলল, আপনার ওপর কি পুলিশের ব্যক্তিগত কোনো আক্রোশ আছে বলে মনে হয়? সেরকম কিছু আছে বলে তো মনে হয় না, কিন্তু আমি খুনটা করিনি ব্যোমকেশবাবু। আপনি আপনি দয়া করে বিশ্বাস করুন, আমি খুনটা করিনি। পুলিশ অফিসার মিস্টার দাস মানুষ হিসেবে যেমনই হোক না কেন, পুলিশ হিসেবে কিন্তু 16 আনা খাঁটি। আমি খোঁজ নিয়ে দেখেছি। তাই আপনার সাথে অকারণে তিনি শত্রুতা করতে যাবেন কেন? পুলিশ মার্ডার ওয়েপনে আপনার হাতের ছাপ পেয়েছে। আপনাকে দেখার সাক্ষী আছে দারোয়ান। এখানে কি বলবেন আপনি? আমার কিচ্ছু জানা নেই, কিচ্ছু না। শুধু এইটুকু জানি যে আমি খুনটা করিনি। আপনি আমায় বিশ্বাস না করলেও আমার কিচ্ছু করার নেই ব্যোমকেশবাবু, কারণ আমার হাতে কোনো প্রমাণই নেই। প্রমাণ ছাড়া তো আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনি একটা কাজ করুন, আমার প্রথম থেকে সবটা খুলে বলুন। কি হবে বলে? আপনিও তো আমায় বিশ্বাস করছেন না। চেষ্টা তো একবার করতেই হবে সমরেশবাবু। দেখি দেখি যদি বিশ্বাস করার মতো কিছু পাওয়া যায়। সমরেশবাবু আরেকবার উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু ব্যথায় তিনি উঠে বসতে পারলেন না। ব্যোমকেশ তাকে কাঁধে হাত দিয়ে ইশারায় শুয়ে থাকতে বলল। সমরেশবাবু সেভাবে শুয়েই বলতে শুরু করলেন, আমার নাম সমরেশ রায়, বাবার নাম অলোকেশ রায়। বাবার একটা ইলেকট্রনিকের দোকান আছে। আমার মা অনেক ছোটবেলাতেই মারা যান। তারপর থেকেই বাবাই আমায় মানুষ করেছেন। আমি কলেজ পাস করে আর্ট কলেজে ভর্তি হই। ছোট থেকেই আঁকার শখ ছিল, বেশ ভালোই আঁকতে পারতাম জানেন। বাবা চেয়েছিলেন তার ব্যবসায় যেন আমি সাহায্য করি, কিন্তু আমি বেছে নিয়েছিলাম আঁকার পেশাকেই। নেশা আর পেশা যখন এক হয়ে যায় তখন জীবন কিন্তু বেশ ভালোভাবেই কাটে। আমারও তাই কাটছিল। আরেকজন ছিল আমাদের মাঝে,
ধনঞ্জয় কাকু। পুলিশ যার খুনের সন্দেহে আমাকে খুনি ভাবছে, সেই ধনঞ্জয় কাকু আমায় খুব ভালোবাসতেন। বাবা যতটা না আমার আঁকা নিয়ে ভাবতেন, তিনি তার থেকেও বেশি ভাবতেন। আমি মাঝে মাঝে ওনার বাড়িতে যেতাম। আঁকা নিয়ে ব্যস্ত থাকলে আমার আর যাওয়া হতো না। তখন তিনিই নিজে আসতেন আমাদের বাড়িতে। সবটা ভালোভাবেই চলছিল। আমার কয়েকটা আঁকা নিয়ে একটা এক্সিবিশনও নিয়েও কথা হয়েছিল কাকুর সাথে। পরশু দুপুরে একটা কাজ শেষ করে দুপুরের খাওয়া সেরে ঘুমাচ্ছিলাম। বেশ ভালোই হয়েছিল ঘুমটা। যখন ঘুম ভাঙলো দেখি আমি বিছানায় শুয়ে আছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার ব্যোমকেশবাবু, আমি জুতো পায়ে দিয়েই বিছানায় শুয়ে আছি। জীবনে কখনোই এমনটা হয়নি এর আগে। আমি ভাবলাম হয়তো মনের ভুল। ঠিক এই সময় ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট সমরেশবাবু, আপনি যখন ঘুমোতে গিয়েছিলেন তখন যে আপনার পায়ে জুতো ছিল না, এই ব্যাপারে আপনি নিশ্চিত? মানে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আর ঘুম ভাঙার পরের ব্যাপারটাও কি নিশ্চিত আপনি? ব্যাপারটা দিনের আলোর মতোই সত্যি ব্যোমকেশবাবু। অনেকবার আমি ভেবে দেখেছি ব্যাপারটা, কিন্তু তাতে কিচ্ছু পাইনি। বারবার এটাই মনে হয়েছে। আচ্ছা, তারপর বলুন। তো এই ঘটনার পর আমি জুতো খুলে রেখে এসে আবার শুয়ে পড়ি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। কেন জানি না, ঘুমিয়ে ঘুমিয়ে কোনো মানুষ এতটা ক্লান্ত হতে পারে আমার জানা ছিল না। সেদিন আর কিছুই হলো না। পরের দিন সকালে বাবা তখন বাড়িতেই ছিলেন। থানা থেকে ফোন আসে যে ধনঞ্জয় কাকুকে কাল বিকেলে নাকি কেউ খুন করে রেখে গেছে। মার্ডার ওয়েপেনটা পাশেই রাখা ছিল নাকি। আর দারোয়ান আমায় সেদিনে বিকেলে ওই বাড়ি থেকেই নাকি বেরোতে দেখেছে। আমি তো সব শুনে অবাক হয়ে যাই। বিকেলে তো আমি বাড়িতেই ঘুমোচ্ছিলাম, কিন্তু সেই সময় আমি ছাড়া বাড়িতে আর কেউ ছিলও না। কাজের লোক আসে সকালে, দুপুরেই ফিরে যায়, আবার আসে বিকেলের পর। সেদিন সে যখন এসেছিল তখনও আমি ঘুমোচ্ছিলাম। আমি আপনার কথা অনেকের কাছে শুনেছিলাম ব্যোমকেশবাবু, তাই আপনিই একমাত্র আমায় বাঁচাতে পারেন ভেবে আপনার কাছে যাই। কিন্তু পুলিশ আমার পিছনে ধাওয়া করে, আর তারপর... সমরেশবাবুর কথাটা শেষ হয় না, তিনি চুপ করেন। সেদিন বিকেলে যে আপনি বাড়িতেই ছিলেন তার কোনো সাক্ষী আপনার কাছে নেই, তাই তো? সমরেশবাবু মাথা নাড়ান। তার মুখের হতাশ ভাবটা আমার চোখ এড়ায় না। না ব্যোমকেশবাবু, কিন্তু আমি আপনাকে মিথ্যে কথা বলছি না। আমি সত্যিই খুন করিনি। যে ধনঞ্জয় কাকু আমার এত ভালোবাসতেন তাকে আমি কেন খুন করতে যাব, বলতে পারবেন? আপনার মুখের কথায় তো প্রমাণ করা যাবে না সবটা। তাহলে বিনা দোষে আমায় শাস্তি পেতে হবে ব্যোমকেশবাবু? আপনি সব জেনে শুনেও কিচ্ছু করবেন না? আমার হাত বাঁধা সমরেশবাবু, তবে আত্মহত্যা বা ভুল কোনো সিদ্ধান্ত নেবেন না। আমায় একটু সময় দিন। যদি আপনি সত্যি নির্দোষ হন তাহলে আমি আপনাকে বাঁচাবই। সমরেশবাবুর মুখটা এবার উজ্জ্বল হয়। তিনি বলেন, সেদিন আপনার বাড়ি থেকে যখন পুলিশ আমায় ধরে নিয়ে এলো তখন আমি হতাশ হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম আমায় আপনি আর বাঁচাবেন না। খুনির দাগ নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো ভেবে ওটাই করতে গিয়েছিলাম। কিন্তু ব্যোমকেশবাবু, আমি জানি আমার কোনো দোষ নেই, তাই হয়তো আপনার ওপর এবার আমি বিশ্বাস করতে পারি। ব্যোমকেশ কি যেন ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আপনি এবার একটু বিশ্রাম নিন। ঠিক এই সময় বাইরে থেকে মিস্টার দাস মুখ বাড়িয়ে বললেন, ব্যোমকেশবাবু, অনেকক্ষণ তো হলো, এবার আসুন। চলি সমরেশবাবু। আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে আপনার কোনো বিপদ হবে না। তবে আমায় ওই যে একটু সময় দিন। বলে ব্যোমকেশ বাইরে বেরিয়ে গেল। আমিও তার পেছনে বেরিয়ে এলাম। বাইরে আসতেই মিস্টার দাসের সাথে দেখা। ব্যোমকেশ সেই আগের হাসিটা এনে বলল, দুঃখিত মিস্টার দাস, অনেকটা সময় নিয়ে ফেললাম। এই কেসটা আমি আর হাতে নিচ্ছি না। আপনারা যখন সব প্রমাণ পেয়েই গেছেন তাহলে আর সময় নষ্ট করবো কেন? মিস্টার দাস বোধহয় এই কথায় বেশ খুশি হলেন, তাই বললেন, আপনাকে যতটা খারাপ আর একগুয়ে ভেবেছিলাম ততটা নন আপনি। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, কেসটা তো শেষ হয়েই গেল। আচ্ছা, এই যে যিনি মারা গেছেন তার নাম কি বলুন তো? মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় সান্যাল। ও, তা কিভাবে মারা গেছেন উনি? ছুরি দিয়ে আঘাত করা হয়েছে গলায়। গলার নলি কেটে খুন করা হয়েছে। খুনি ছুরিটা বেরোবার সময় গাছের টবের উপর রেখে গেছিল, তবে তাড়াহুড়োয় ভালোভাবে লুকানো হয়নি সেটা। ব্যোমকেশবাবু, আপনাকে একটা কথা বলি।
এই ব্যাটাকে দেখতে যতই নিষ্পাপ হোক না কেন, এই আসল কালপ্রিট। হ্যাঁ, আপনি যখন বলছেন তখন তো হবেই। তবে একটা কথা মিস্টার দাস, খুনি ছুরিটা নিজের সাথে নিয়ে গেল না কেন? বাইরে তো যেখানে খুশি ফেলে দিলেই হতো। মিস্টার দাস এবার একটু ভাবলেন যেন, তারপর হঠাৎ করেই কিছু মনে পড়াতে বললেন, এ তো সহজ ব্যাপার। খুনির সাথে ভিকটিমের কোনো কারণে বচসা হয়, খুনি রাগের মাথায় খুনটা করে বসে, তারপর তাড়াহুড়ো করতে গিয়ে ছুরিটা ওখানে রেখে আসে। সবটাই পরিকল্পনার অভাব ব্যোমকেশবাবু। আরে তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথাতেই আসেনি। আচ্ছা, এই ধনঞ্জয় বাবুর বাড়িটা ঠিক কোথায় বলুন তো? ওই তো। বলেই তিনি থেমে সন্দিগ্ধ চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, আপনি কি ওখানে যেতে চাইছেন? কি ব্যাপার বলুন তো? আমি প্রমাদ গুনলাম। ব্যোমকেশ খুব বুদ্ধি করে মিস্টার দাসের কাছ থেকে কথা বার করতে চাইছিলেন, কিন্তু তা বোধহয় আর হলো না। কিন্তু আমি আর সে ব্যোমকেশ। এক মুখ হতাশা নিয়ে ব্যোমকেশ বলল, কেসটা তো আর নেড়ে চেড়ে দেখা হলো না, তাই ভাবছিলাম একবার খুনের জায়গাটা দেখে আসতাম আর কি। আপনি তো খুনি ধরেই ফেলেছেন। হ্যাঁ, থাক তাহলে, চলো অজিত, আর কি করা যাবে। ব্যোমকেশ সত্যি হাঁটতে শুরু করেছে দেখে আমিও হাঁটতে লাগলাম। আর একটু এগিয়েছি কি এগোয়নি, পেছন থেকে মিস্টার দাসের কণ্ঠস্বর ভেসে এলো, এই আরে ব্যোমকেশবাবু, আরে ব্যোমকেশবাবু, 1 মিনিট দাঁড়ান। ব্যোমকেশ দাঁড়িয়ে আগের মতোই ম্লান মুখে বলল, না মিস্টার দাস, আপনি কিন্তু বলবেন না যে আপনি আমাদের একবার খুনের জায়গায় নিয়ে যেতে চাইছেন। মিস্টার দাস এবারে গলার স্বর নামিয়ে বললেন, আরে ব্যোমকেশবাবু, জানেনই তো পুলিশের চাকরি কত ছকমারি, কত চিন্তা মাথায় থাকে। আপনাকে না হয় একটু বেশি কিছু বলেই ফেলেছি। আপনি চাইছেন যখন, চলুন একবার আপনাকে দেখিয়ে আনি জায়গাটা। আর পুলিশের গাড়ি তো আছেই। ব্যোমকেশ যেন যেতেই চাইছে না, আর মিস্টার দাস আত্মগ্লানিতে ভুগতে ভুগতে তাকে নিয়ে যেতে একেবারে বদ্ধপরিকর। অবশেষে জিত হলো মিস্টার দাসের। তবে তাকে জিত বলা যায় কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মিস্টার দাস, গাড়ির ড্রাইভার আর আমরা দুজন মিলে গিয়ে পৌঁছলাম ধনঞ্জয় সান্যালের বাড়িতে। রাস্তায় আস্তে আস্তে খুনের একটা বিবরণ দিলেন মিস্টার দাস। ধনঞ্জয় সান্যাল বাড়িতে একাই থাকতেন। বাড়িটা আসলে অনেকগুলো ঘর নিয়ে অনেকটাই ফ্ল্যাটের মতো। ধনঞ্জয়বাবুর বাড়িতে একজন কাজের লোক কাজ করত। সে সকালে এসে সমস্ত কাজ করে ফিরে যেত। দুপুর থেকে রাত পর্যন্ত তিনি একাই থাকতেন। খুনের দিন সকালে এসে দেখে দরজা বাইরে থেকে ছিটকিনি তোলা। সেভাবে বাবু হয়তো বাইরে গেছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলে সে বাইরে দারোয়ানের কাছে এসে জানতে চায় বাবু বাইরে গেছে নাকি। সে জানায় না, সে তো বাইরে যেতে দেখেনি কাউকে। এবার সন্দেহ হয় তাদের। পাশের ঘর থেকে একজনকে ডেকে নিয়ে তারা দরজা ভেঙে দেখে মেঝেতে পড়ে আছে ধনঞ্জয়বাবুর মৃতদেহ। গলায় শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। গোটা মেঝের মাঝখানটা ভেসে যাচ্ছে রক্তে। দারোয়ানি পুলিশে খবর দেয়। দারোয়ান আগের দিন বিকেলে সমরেশ রায়কে ওই বাড়িতে যেতে দেখেছে, বাইরেও আসতে দেখেছে। পোস্টমর্টেম রিপোর্ট এখনো না এলেও খুনটা যে আগের দিন বিকেলে হয়েছে তা ডাক্তারই জানিয়েছে। ঘরের দরজা যে বাইরে থেকে বন্ধ ছিল, এই ব্যাপারে আপনি নিশ্চিত? হ্যাঁ, কারণ আমরা যখন ওখানে পৌঁছই আমরা দরজা বন্ধ দেখেছি। আচ্ছা, আর মার্ডার ওয়েপনটা? সেটা ব্যালকনিতে গাছের টবের মধ্যেই ছিল। আর খুনের মোটিভ? মোটিভ তো কিছু একটা আছেই, টাকা পয়সাও হতে পারে। ব্যাটাকে ধরে একটু করকালেই বেরিয়ে আসবে সবটা। বলেই নিজের দুহাত মুখের সামনে জড়ো করে কপালে চিন্তার ভাঁজ ফেলল ব্যোমকেশ। বাড়িটা দোতলা, সব মিলিয়ে ওই 8টা ঘর। ধনঞ্জয়বাবুর ঘরটা মাঝামাঝি জায়গায়। ঘরের দরজাটা কোনোভাবে আটকে রাখা হয়েছে। ড্রাইভার গোছের পুলিশটি একটা পাল্লা একপাশে ঠেলে সরিয়ে দিল। আমরা ভেতরে ঢুকলাম। ঘরটা বেশি বড় নয়। দেওয়ালে নানা মনীষীর ছবি ঝুলছে। বাঁ পাশে একটা কাঠের আলমারি,
কাঠের বুক সেলফ আর একটা আয়না। টেবিল চেয়ার রয়েছে ডান দিকে, সেদিকেই মেঝের ওপরে একটা জায়গা মার্ক করা। মেঝে পরিষ্কার হলেও রক্তের লালভাবে এখনও বোঝা যায় যে একদিন আগে পর্যন্ত একটা মৃতদেহ এই মেঝেতেই পড়েছিল, আর তার আগের রাতে তিনি ছিলেন জীবিত। কত অনিশ্চিত মানুষের মৃত্যু, তাই না? ব্যোমকেশ গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখল। দুবার রান্নাঘরে গেল, একবার জানলার কাছে, তারপর রান্নাঘর থেকে একটা প্লাস্টিকে মুড়ে একটা কাচের গ্লাস নিয়ে এলো। মিস্টার দাস অবাক হয়ে বললেন, ওটা আবার কি? কিছুই না, একটা কাঁচের গ্লাস। মনে হয় এটা আপনার আরও একটা প্রমাণ হতে পারে। মিস্টার দাস হাসলেন, তারপর বললেন, খুনি তো আমার হাতেই, তার যথেষ্ট প্রমাণ আছে। এই সামান্য একটা কাঁচের গ্লাস আমায় কি সাহায্য করবে? তবুও রাখুন এটা, আমার মনে হয় ওতে খুনির হাতের ছাপ পাওয়া যাবে। এই কথায় মিস্টার দাস খুশি হয়ে ড্রাইভারকে দিয়ে গ্লাসটা গাড়িতে রাখতে পাঠালেন। বাইরে ব্যালকনিতে গাছের টবের কাছে এসে একটা টব দেখালেন মিস্টার দাস। ব্যোমকেশ বলল, যে ছুরিটা দিয়ে খুন হয়েছে সেটা কি এখানে সত্যি লুকিয়ে রাখার মতো ছোট? একদমই না, ছুরির গোটা বারটাই বাইরে বেরিয়েছিল। আচ্ছা, চলুন তো একবার দারোয়ানের সাথে কথা বলি। আমরা নিচে গিয়ে দেখি দারোয়ান লোকটি আমাদের ড্রাইভারের সাথে কথা বলছে। জানা গেল সে ড্রাইভারের চেনা। ব্যোমকেশ বলল, তোমায় কয়েকটা কথা জিজ্ঞাসা করব, ঠিকঠাক উত্তর দেবে। পুলিশকে তো আমি সব বলেছি স্যার, এই যে এনাকেই তো। আবার তুমি পুলিশকে যা বলেছো তাই বললেই হবে। এবার আমায় বলো তো, সেদিন বিকেলে কে এসেছিল এ বাড়িতে ধনঞ্জয় বাবুর সাথে দেখা করতে? প্রায় ওনার কাছে আসতো একজন, সেদিনও এসেছিল। কি যেন নাম, হ্যাঁ, সমরেশ রায়। আচ্ছা, এবার বলো, তার আগে বা পরে কেউ এসেছিল? না, পরে তো কেউ আসেনি, তবে হ্যাঁ আগে এসেছিল। ওই যে সমরেশ রায়ের বাবা, ব্যবসার কি সব কথাবার্তা ছিল নাকি, মানে আমায় তো তাই বলেছিল। তা তিনি ফিরে যাবার পর তুমি ধনঞ্জয় বাবুকে দেখেছিলে? হ্যাঁ, বিকেলে উনি ব্যালকনিতে এসে দাঁড়ান, আমার সাথে কথাও বলেন মাঝে মাঝে। সেদিনও উনি ব্যালকনিতে এসেছিলেন বিকেলে, তবে কথা বলেননি, কি যেন ভাবছিলেন। কোনো ব্যাপারে চিন্তিত ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা, সমরেশ রায় যখন এসেছিল তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলে? দারোয়ান এই প্রশ্নে একবার ব্যোমকেশ আর একবার মিস্টার দাসের দিকে তাকায়। মিস্টার দাস বলেন, আরে ব্যোমকেশ বাবু, ও পুলিশ দেখে ঘাবড়ে যাচ্ছে, আর ওকে বিরক্ত করে লাভ নেই, চলুন। ব্যোমকেশ শক্ত ঠান্ডা গলায় বলল, 1 মিনিট মিস্টার দাস, এই কথাটা জানা খুব প্রয়োজন। দারোয়ানের দিকে তাকিয়ে ব্যোমকেশ আবার বলল, ভালো করে ভেবে বলো, অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলে? হ্যাঁ বাবু, উনি মনে হচ্ছিল মাতালের মতন হাঁটছেন। ঢুকতে গিয়ে তো আমার পায়ের উপর পা দিয়ে মারিয়ে দিচ্ছিলেন। আমি ভাবলাম হয়তো অন্যমনস্কভাবে হাঁটছেন, কিন্তু বেরোবার সময়ও দেখলাম একইভাবে গেলেন, চোখ সামনের দিকে, অথচ কিছুই যেন দেখছেন না। ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটল এবারে। সে বলল, এই ধনঞ্জয় বাবুর কাজের লোকের বাড়িটা তুমি চেনো? হ্যাঁ বাবু, সামনেই। আমায় নিয়ে যেতে পারবে? দারোয়ান মাথা নাড়তেই ব্যোমকেশ এবার মিস্টার দাসের দিকে তাকিয়ে বলল, মিস্টার দাস, অনেক ধন্যবাদ আপনাকে আমার কথায় এতটা আসার জন্য। আপনি ফিরে যান, আর ওই গ্লাসের আঙুলের ছাপটা নিয়ে রাখুন, কাজে লাগবে। মিস্টার দাস সন্দিগ্ধ চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি কি করতে চাইছেন বলুন তো? আপনি তো বললেন কেসটা আপনি দেখছেন না, তাহলে এত দৌড়ঝাঁপ করছেন কেন? কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ভাবছিলাম সমরেশ রায় খুনি, আর হয়তো তার কোনো মানসিক সমস্যাও আছে, কিন্তু এখন আর তা মনে হচ্ছে না। আমি কেসটা ছাড়ছি না, আপনি ফিরে যেতে পারেন। ব্যোমকেশ বাবু, আমাদের পুলিশদের প্রমাণের হিসেবে চলতে হয়, অনুমান নয়।
তবে যদি আপনি সত্যি প্রমাণ করতে পারেন সমরেশ রায় নির্দোষ, তাহলে আমি সত্যি আপনাকে গোয়েন্দা বলে মেনে নেব। আমায় 2 দিন সময় দিন, তারপর না হয় দেখা যাবে। আর আমি গোয়েন্দা নই, একজন সত্যান্বেষী মাত্র। মিস্টার দাস কিন্তু ছাড়লেন না। আমাদের সাথে সাথেই সেই দারোয়ানের বলে দেওয়া ঠিকানায় এসে পৌঁছলেন আমাদেরকে নিয়ে। সেই কাজের লোকটিকে নিজের ঘরেই পাওয়া গেল। সে তো পুলিশ দেখেই ভয়ে অস্থির। দেখো, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ধনঞ্জয় বাবুর খুনের কেসটা তদন্ত করছি। তুমি আমাদের সাহায্য করলে আর কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, বলুন বাবু, কি জানতে চান? আমি বাবু এখনো সেই দৃশ্য আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। বাবু মেঝেতে পড়ে আছেন, তার গলাটা কাটা, সারা মেঝে জুড়ে রক্ত ভেসে যাচ্ছে বাবু। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য। তুমি প্রথম মৃতদেহ দেখেছিলে? হ্যাঁ 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 বাবু, আমি তো দরজা ধাক্কাই প্রথমে। তারপর দেখি বাবু দরজা খুলছে না। আমি ভাবি বাবু হয়তো বাইরে গিয়েছে। তারপর ওই গেটে যে থাকে সে বলল। ব্যোমকেশ তার কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেয়। তারপর বলে, আচ্ছা এটা বলো তো, তোমার বাবু মানে ধনঞ্জয় বাবু বাড়িতে যেসব বাসনপত্র ব্যবহার করতেন তা কি কাচের না অন্য কিছুর? বাবুর ঘরে তো সব কাঁসার জিনিসপত্রই ব্যবহার হতো বাবু। আমি তো বাসনপত্র ধুয়েই দিতাম। তাহলে কাচের গ্লাস বা কাচের জিনিসপত্র কখন বার করতেন তিনি? বাড়িতে কেউ এলে তখনই কাঁচের গ্লাস বা প্লেটগুলো বার করা হতো। আচ্ছা, তার মানে তোমার বাবুর সাথে দেখা করতে কেউ আসতো? মানে তুমি কি জানো যে লোকটা খুন করেছে সে আসতো বাবু। আর তার বাবাও মাঝে মাঝে আসতেন। বেশ, তোমার বাবুর সাথে কারোর কোনো শত্রুতা ছিল? না তো বাবু, ভালো মানুষ ছিলেন তিনি। তার সাথে কারো শত্রুতা থাকতে পারে না বাবু। আচ্ছা বেশ, আর কিছু জানো তুমি, মানে যা আমাদের সাহায্য করতে পারে? না না বাবু, তবে কাউকে তিনি অনেকগুলো টাকা দিয়েছিলেন। সে নাকি আর ফেরত দিচ্ছিল না সেই সব টাকা, তাই সেগুলো নিয়ে তিনি খুব চিন্তায় ছিলেন। সেখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে বসলাম। ব্যোমকেশ কি যেন ভাবতে লাগলো এক মনে। এবার সামনের সিট থেকে মিস্টার দাস বলে উঠলেন, ব্যোমকেশবাবু এবার কোথায়? আমায় লজ্জা দেবেন না মিস্টার দাস। যদি আপনার অসুবিধা না হয় তাহলে একবার অলোকেশ রায়ের সাথে দেখা করা দরকার। ব্যোমকেশবাবু, আপনাকে আর অহেতুক নাটক করতে হবে না। কেসটাই যে কোনো একটা সমস্যা রয়েছে তা আমি বুঝতে পারছি। আপনি বলুন আমাদের পরবর্তী পদক্ষেপ কি? অলোকেশ রায়। প্রথমে আমরা পৌঁছলাম মিস্টার রায়ের বাড়িতে, কিন্তু তাকে সেখানে পাওয়া গেল না। ঘরের দরজা বন্ধ। এবার মিস্টার দাসের কথায় আমাদের গাড়ি চলল মিস্টার রায়ের দোকানের দিকে। দোকানটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। সেখানেই পাওয়া গেল মিস্টার রায়কে। এবার কিন্তু প্রথম কথা বললেন মিস্টার দাস। আপনার ছেলের কেসটাই ব্যোমকেশবাবু দেখছেন, আপনাকে একটু জেরা করতে চান উনি। মিস্টার রায় যেন একটু বিরক্ত হলেন। তারপর দোকান সংলগ্ন একটা ছোট ঘরে আমাদের বসতে বললেন। একজন কর্মচারীকে ডেকে নিয়ে তাকে চা আনতে বললেন। আমি, ব্যোমকেশ আর মিস্টার দাস এসে বসলাম সেই ছোট্ট ঘরটিতে। ব্যোমকেশ কোনো রাগঢাক না রেখেই বলল, আপনার ছেলে সমরেশ রায় পুলিশের হেফাজতে রয়েছে, অথচ তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? মিস্টার রায় একটু জোরের সাথেই বললেন, যে ছেলে খুন করতে পারে তাকে বাঁচানোর জন্য আমি কিছুই করতে চাই না। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আপনার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কিন্তু মনে হয় ওকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আপনার এমনটা মনে হবার কারণ কি? কারণ অনেক আছে,
তবে আপনি আমায় এটা বলুন যে মৃত ধনঞ্জয় বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? খুব ভালোই ছিল, আমার ভালো বন্ধু ছিল সে, অথচ আমার ছেলেই কিনা তাকে। সমরেশ বাবুর কাছে তাকে খুন করার কি কোনো কারণ ছিল? আমার তো মনে হয় না, কিন্তু পুলিশ তার হাতের ছাপ পেয়েছে মার্ডার ওয়েপনে, আর দারোয়ানও তাকে দেখেছে। তা আমি জানি, কিন্তু তবুও আপনার কি মনে হয়? আমার মনে হওয়া বা না হওয়ায় কিছু যায় আসে কি? বলে তিনি উঠে গিয়ে পানের পিক ফেলে এলেন। এতক্ষণ ধরে যে তিনি পান খাচ্ছিলেন তা সেভাবে বোঝা যাচ্ছিল না। এবার তার লাল রঙের দাঁতগুলো চোখে পড়ল। আচ্ছা, ধনঞ্জয় বাবুর কি আর কারোর সাথে ভালো সম্পর্ক ছিল? একাই থাকতে ভালোবাসত ধনঞ্জয়, আমার তো মনে হয় না। বেশ, যেদিন খুনটা হয় সেদিন দুপুরের দিকে আপনি কোথায় ছিলেন? দোকানেই ছিলাম। এবারে একটা ব্যাপার ঘটল। ঠিক সেই সময় দোকানে একজন লোক এসে মিস্টার রায়কে খুঁজতে লাগলেন। সেই কর্মচারী এসে বলল, স্যার, আপনাকে একজন খুঁজছেন। পরশু দুপুরে উনি এসেছিলেন, কিন্তু তখন তো আপনি ছিলেন না। এই কথায় মিস্টার রায় একটু অপ্রস্তুত হলেন। তারপর সামলে নিয়ে বললেন, হ্যাঁ, মনে পড়ছে, দুপুরে একটা কাজে বেরিয়েছিলাম, তবে ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসি। আপনারা চাইলে ওকে জিজ্ঞেস করতে পারেন। আর যেখানে সমরেশকে দারোয়ান নিজে দেখেছে, সেখানে আমায় কেন এসব জিজ্ঞাসা করা হচ্ছে আমি বুঝতে পারছি না। এবার কথা বললেন মিস্টার দাস। উনি যা বলছেন তার উত্তর দিন। আপনি পরশু দুপুরে কোথায় গেছিলেন? বললাম তো আমার একটু কাজ ছিল। আপনি ধনঞ্জয় বাবুর বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে যেতে আর আসতে তো এত সময় লাগে না মিস্টার রায়। কতক্ষণ লাগে তা তো আমার মনে নেই, অত হিসেব করে তো আর আমি যাইনি। রেগে যাচ্ছেন কেন মিস্টার রায়, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আমরা না হয় এখন আসি। বলে বেরিয়ে এলো ব্যোমকেশ, আর তার সাথে আমরাও। দোকানের সেই কর্মচারী ছেলেটি বাইরেই ছিল। ব্যোমকেশ তাকে ডেকে বলল, শোনো, তোমার বাবু পরশু কখন বেরিয়েছিলেন? ওই 2টো নাগাদ। আর ফিরেছিলেন কখন? ওই 5টা নাগাদ। আচ্ছা, তোমাদের ব্যবসা কেমন চলছে এই ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? হ্যাঁ, হিসেবপত্র তো সব আমি দেখি। এখন ব্যবসা খুব খারাপ চলছে। এর মাঝে মানে ধরো মাস দুয়েকের মধ্যে বড় অঙ্কের কোনো টাকা ব্যবসায় লাগানো হয়েছে নতুন করে? এই কথায় ছেলেটি যেন অবাক হলো। তারপর বলল, আপনি কি করে জানলেন? আসলে মাসখানেক আগে ব্যবসার কাজে একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল। প্রথমে তো কিছুতেই সেটা জোগাড় হচ্ছিল না, তবে তারপর বাবু হঠাৎ করে সেটা কোথা থেকে জানি জোগাড় করে ফেললেন। ব্যোমকেশের মুখে একটা হাসি ফোটে। এই হাসিটা আমার চেনা। তার কোনো অনুমান যখন সঠিক হয় তখনই সে এই রকম রহস্যময়ভাবে হাসে। আমরা দোকান থেকে বেরিয়ে সোজা হাসপাতালে গিয়ে পৌঁছাই। সমরেশ রায় ঘুমিয়ে পড়েছিলেন। মিস্টার দাস বললেন, ঘুমিয়ে পড়েছেন বোধহয়। এখন ওনাকে ডাকাটা কি ঠিক হবে? এখনই একটা কথা জানা দরকার মিস্টার দাস, না হলে বড্ড দেরি হয়ে যাবে। সমরেশ রায়কে ডেকে তোলা হলো। তিনি ঘুম জড়ানো গলায় বললেন, এক্ষুনি আমায় জেলে যেতে হবে ব্যোমকেশ বাবু। আমি যে নির্দোষ তা প্রমাণ হতে তো আরো সময় লাগবে। আশা করি না, খুব তাড়াতাড়ি তা প্রমাণ হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিশ্চিত আপনি নির্দোষ। এই কথায় সমরেশবাবু ম্লান হাসলেন। তারপর বললেন, কি লাভ ব্যোমকেশ বাবু, আমার বিরুদ্ধেই তো সব প্রমাণ। তা হোক, কিন্তু আপনাকে খুব খারাপভাবে ফাঁসানো হয়েছে। কাজটা যে করেছে তার চালাকি আমি ধরতে পেরেছি, কিন্তু খটকাটা একটা জায়গাতেই। কি ব্যোমকেশ বাবু? দারোয়ান যে মিথ্যে বলছে না সেই ব্যাপারে আমি নিশ্চিত। আপনি যে গিয়েছিলেন তার প্রমাণ আছে, কিন্তু সেদিন দুপুরের কোনো কথাই আপনার মনে নেই কেন? বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, সেদিন দুপুরের কোনো কথাই আমার মনে নেই। তবে ঘুম ভাঙার পর মনে হয়েছিল পায়ে আর গায়ে খুব ব্যথা, যেন আমি অনেকটা হেঁটেছি।
অথচ আমি বিছানায় ঘুমিয়েছিলাম। আর সেই জুতোর ব্যাপারটা। বেশ, আর একটা কথা জানার ছিল, আপনার বাবা অলোকেশ রায় কারোর থেকে কি টাকা ধার নিয়েছিলেন? মানে বেশ বড় অঙ্কের টাকা? সে ব্যাপারে তো আমি কিছুই জানি না, তবে হ্যাঁ, মাসখানেক আগে বাবা ধনঞ্জয় কাকুর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন। আমায় ধনঞ্জয় কাকু বলেছিলেন। ব্যোমকেশ সেই কথায় চেয়ার ছেড়ে উঠে পড়ল। তারপর প্রায় চিৎকারের মতো করেই বলল, আপনি নিশ্চিত যে আপনার বাবা ধনঞ্জয় বাবুর কাছ থেকে টাকা নিয়েছিলেন? সমরেশ রায় ব্যোমকেশের এই ব্যবহারে চমকে উঠেছিলেন, তবুও শান্ত গলায় বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, তবে বাবা জানেন না যে আমি এই কথাটা জানি। ব্যোমকেশবাবু, আমি বুঝতে পারছি আপনি সমরেশবাবুকে বাঁচাতে চাইছেন, আর একজন পুলিশ অফিসার হিসেবে আমি চাইও না নির্দোষের শাস্তি হোক। কিন্তু প্রত্যক্ষদর্শী যে মিথ্যা বলছে না তা আপনিও জানেন। তাহলে খুনটা সমরেশবাবু করলেও করিয়েছে অন্য কেউ। প্রথম থেকেই এই খুনে সমরেশবাবুর বিরুদ্ধে সমস্ত প্রমাণ ও প্রত্যক্ষদর্শী থাকলেও তারা সমরেশবাবুকে দেখেছে অন্যরকম ভাবে। মনে আছে মিস্টার দাস, সেই দারোয়ান কি বলেছিল? সমরেশবাবু তার পায়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একবার নয়, দুবার। ওটা একমাত্র তখনই হতে পারে যখন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। এবার আমার মাথায় একটা সম্ভাবনা উকি দিল। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, তাহলে কি সমরেশবাবুকে কেউ? আমার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ বলে উঠল, এখন আর সময় নষ্ট করা যাবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। তবে সাবধান, আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নেই, যা আছে তার সবটাই অনুমান। আবার বেরোতে হলো। আজ সারা দিন এখান থেকে ওখানে করেই কেটে গেল আমাদের। বিকেল হতে চলেছে এবার। মিস্টার রায়ের দোকানে আবার গেলাম আমরা। এবারে তিনি বিরক্ত হয়ে বললেন, আপনারা আবার? এটা আমার বাড়ি নয়, দোকান। ব্যোমকেশ সে কথার উত্তর না দিয়েই বলল, হিপনোটিজমটা কোথায় শিখলেন মিস্টার রায়? এসব এসব কি বলছেন আপনারা? আপনি জানেন আমরা কি বলছি। আপনি নিজেই স্বীকার করবেন নাকি প্রমাণ দেখাবো? সব ভালো প্ল্যান করলেও একটা ভুল সবাই করে, আর আপনিও তাই করেছেন। নিজের ছেলেকে কেউ এইভাবে শাস্তির মুখে ঠেলে দেয়? বলুন মিস্টার রায়, বলুন। মিস্টার রায় চেয়ারের উপরে ধপ করে বসে পড়লেন। তারপর সামান্য সময় নিয়ে তিনি বললেন, সমরেশ সমরেশ আমার ছেলে নয়, ও ধনঞ্জয়ের ছেলে। ধনঞ্জয়ের স্ত্রী যখন মারা যায় তখন আমাদের কোনো সন্তান হয়নি, তাই ওকে আমরা মানুষ করি। ধনঞ্জয় চায়নি সমরেশ এ কথা জানুক। খুনটা করালেন কেন? টাকার অঙ্কটা অনেক বেশি ছিল আর আপনি তা ফেরত দিতে পারছিলেন না, তাই? যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ছেলের হাতে বাবার খুন, এত বড় অন্যায়টা করতে পারলেন? আর কি করতাম আমি, আর কি করতাম? হ্যাঁ, ব্যবসা প্রায় বন্ধ হবার মুখে অতগুলো টাকা আমি কোথায় পেতাম? ধনঞ্জয় বারবার চাপ দিচ্ছিল টাকার জন্য। সেদিন দুপুরে ওকে বোঝাতে ওর বাড়িতে গেলাম, ও কিছুতেই শুনতে চাইছিল না। ফেরার পথে দারোয়ান আমায় সেলাম করতেই চকিতে প্ল্যানটা মাথায় আসে। বাড়ি ফিরে দেখি সমরেশ ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে হিপনোটাইজ করা সহজ। আমি ওর পিছনে বাড়ির কাছ পর্যন্ত গেলাম। কাজ সেরে ছুরিটা কাছাকাছি রাখতে আমি নির্দেশ দিয়েছিলাম, যাতে পুলিশ সহজেই পেয়ে যায়। তারপর পুলিশ ওকে ধরতে আসতেই আমার প্ল্যান সম্পূর্ণ হয়েছে ভাবে। কিন্তু ও পালিয়ে আপনার কাছে চলে যায়, আর তারপরেই আমি সব গল্পটা শোনার পর বুঝতে পারি কোথায় যেন একটা খটকা রয়েছে। আর সেই খটকাটাই যে এটা, তা আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু ওই কাচের গ্লাসটা দেখেই আমার প্রথম সন্দেহ হয়। সে যাই হোক, পুলিশ এবার নিজের কাজ করুক। চলো অজিত। মিস্টার দাস অলোকেশ রায়কে নিয়ে গাড়িতে উঠলেন। আমরা উঠলাম। সমরেশবাবুর সামনে গিয়ে ব্যোমকেশ বলল, এবার খুশি তো আপনি? আপনার নাম অনেক শুনেছিলাম, আজ সেটা প্রমাণও হয়ে গেল। সত্যি, আপনি না থাকলে আমার যে কি হতো। আমি কিছুই করিনি সমরেশবাবু, শুধু জড়িয়ে যাওয়া সুতোগুলোর জ্বর ছাড়িয়ে দিয়েছি মাত্র।
আমি নিজের হাতে একটা মানুষ খুন করেছি, হোক না সেটা অবচেতন অবস্থায়, কিন্তু খুন তো করেছি। ব্যোমকেশ তার কাঁধে হাত রাখল, বলল, না সমরেশবাবু, আপনি সজ্ঞানে খুন করেননি। হ্যাঁ, আপনাকে হয়তো কয়েকবার পুলিশের কাছে যেতে হবে, তবে আপনি নির্দোষ, আপনার কিছু হবে না। সমরেশবাবু এবার ব্যোমকেশের হাত চেপে ধরে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতেই বললেন, আপনার পারিশ্রমিক দেবার মতো কোনো অর্থই আমার কাছে নেই ব্যোমকেশ বাবু। সত্য অন্বেষণ করাটা শুধু আমার পেশা নয় সমরেশবাবু, আমার শখও। সব কিছু যে অর্থ দিয়ে বিচার করা যায় না। ব্যোমকেশ আবার সেই মূর্তিগুলো নিয়ে বসেছে। আমি বেশ সুন্দর করে সত্যবতীকে আজকের ঘটনাগুলো বলছিলাম। সে শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিল। সব শুনে সত্যবতী বলল, এরকমটাও হয়? মানুষকে বশ করে তাকে দিয়ে খুন? ব্যোমকেশ হাতে রাখা একটি মূর্তি চোখের সামনে তুলে ধরে বলল, সত্য, মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতেই নেই। শেষ হলো লেখক সুকান্ত দাশের কলমে নির্দোষ খুনি রহস্য। গল্পের গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে ইভান, সত্যবতীর চরিত্রে অনুষ্কা, সমরেশের চরিত্রে রমাকান্ত, মিস্টার দাসের চরিত্রে প্রদীপ্ত, মিস্টার রায়ের চরিত্রে ইন্দ্রনী, কাজের লোকের চরিত্রে আর্য, দোকানের কর্মচারীর চরিত্রে মৈনাক, দারোয়ানের চরিত্রে সৌমদী। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলের থেকে আকাশ। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।